পুলিশ ফাইল। না না, আমি তুলতে পারবো না। ব্যাস। কেন কেন তুলতে পারবেন না? আপনাকে আমরা টাকা দেবো, পেশেন্ট তুলবেন না মানে? পেশেন্টের তো কোনো সংক্রামক কিছু নেই। হ্যাঁ, তাহলে আপনি কোন আইনে বলছেন পেশেন্ট তুলবেন না গাড়িতে? দেখুন দিদি, পেশেন্ট হলে তুলতাম, ডেড বডি তুলবো না। অ্যাম্বুলেন্সে মরা মানুষ নেওয়া হয় না। মরা মানুষ আছে কে বললো? হ্যাঁ, দেখুন 25 বছর ধরে এই অ্যাম্বুলেন্সে করে পেশেন্ট নিয়ে ছুটছি, আপনি আমাকে মরাতে নেবেন? বাবা আপনি অ্যাম্বুলেন্সে ড্রাইভারি করতে করতে এবার ডাক্তার হয়ে গেছেন নাকি? দূর মশাই, মরে বডিটা একেবারে পচে গেছে, গন্ধ বেরোচ্ছে। মরা নেবার গাড়িতেও এই বডি নেবে না, যত সব ঝামেলার কেস। শুনুন তো। দাঁড়ান দাঁড়ান, কি হলো কি? আপনি পেশেন্ট নিয়ে যাবেন না? আর যাওয়ার পর যদি পেশেন্ট মারা গেছে আপনাকে কিন্তু আমি কেস খাবো বলে দিলাম। হ্যাঁ, আমায় কেস খাওয়াবেন তো? আমি যাওয়ার সময় থানায় বলে যাচ্ছি যে পচা ডেড বডি আপনারা ঘরে রেখে দিয়েছেন, দেখি কে কাকে কেস খাওয়ায়। কি হয়েছে? দেখুন না দাদা, পচা ডেড বডি হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডেকেছে। চাপটি সব ফালতু কথা। একদম মিথ্যা কথা বলবি না, আমি কাল থেকে বন্ধ পাচ্ছি। এই একদম বাজে কথা বলবি না, আর আগে ভাষার মতো থাকবি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা বললেই অমনি দোষ। আপনারা ভেতরে গিয়ে দেখে আসুন দাদা, এটা তো পুলিশ কেস। কোনটা পুলিশ কেস আমি দেখাচ্ছি। তোমার গাড়ির নম্বর আমি নোট করে রেখেছি, দেখো তোমার আমি কি হাল করি। হ্যাঁ হ্যাঁ, যান যান, যা পারেন করে দেবেন। তারপর দেখি আমিও কি করতে পারি। এই শোনো তো মশাই, শোনো, চলো 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 তো। মা, এটাকে 1 মাসের ভাড়া কেটে আজকেই বিদায় করবে। ওর ব্যবস্থা আমি করছি, চল ঘরে চল। চল। হাই বাপ্পা, দাঁড়া। কেন, কি হয়েছে? কি সত্যি করে বলতো, কি হয়েছে? কিচ্ছু হয়নি, যাও তো সব। হ্যাঁ, কিচ্ছু হয়নি মানে? আমার ছাদ থেকে আপনাদের ওই পেছনের ঘরে বিছানাটা দেখা যায়। 2 দিন ধরে দেখছি ওখানে কে যেন একভাবে শুয়ে আছে। আপনি ছাদে উঠে কে কার ঘরে শুয়ে আছে সেটা দেখেন নাকি? ছি 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 ছি, কি চরিত্র! ছি, আমার না হয় চরিত্র খারাপ, কিন্তু ওই অ্যাম্বুলেন্সটা কেন রেখেছেন? টুম্পা গলায় দড়ি দিয়েছে, ওকে হাসপাতালে নিয়ে যাব তাই অ্যাম্বুলেন্স ডেকেছে। টুম্পা মানে এই বাড়ির কাজের মেয়েটা? দাদা দাদা, ব্যাপারটা আমার একদম সুবিধার মনে হচ্ছে না, চলুন তো ভেতরে গিয়ে একবার দেখে আসি। খুব সাবধান। এই, একদম গলাবাজি করবি না। আর তোমরা সবাই এসো তো, এসো। আর তুমিও এসো, এসো, এসো। এবার কি হবে? শব্দ জানাজানি হয়ে যাবে। তাই তো। হোক না, ভয় কিসের, আমি তো আছি। মনে হয় মরা মানুষ শুয়ে রেখেছে, তাই এত গন্ধ। ওই অ্যাম্বুলেন্সওয়ালা ঠিকই বলেছিল। মুখের চাদরটা সরান তো দেখি। হায় ভগবান, ভালো করে দৌড়াটা দেখো। গলায় তো একটা দাগ রয়েছে, নিশ্চয়ই ওরা ওকে খুন করেছে। কিন্তু বাড়ির কাজের লোককে খুন করবে কে? আর কেনই বা করবে? ক্লাবে ওরা ফোন করে, মানে আমার যেহেতু অ্যাম্বুলেন্স আছে, গিয়ে দেখছে যে অসুস্থ কেউ নেই, শুয়ে আছে, বডিটা ফোলা, মারা গেছে। তখন ও বলে যে আমরা তো অ্যাম্বুলেন্সে মৃতদেহ তুলব না, এটা তো আপনার মারা গেছে, ডেড বডি, বলে ও ব্যাক করে চলে আসে। আসতে তখন ওরা অভিনয় শুরু করে দিয়েছে যে এইমাত্র গলায় দড়ি দিয়েছে আর আপনারা অ্যাম্বুলেন্স ডাকুন, ডেকে বডিটাকে বার করে নিয়ে যান। দিয়ে ছোট ছেলেটা, বাড়ির যে ছোট ছেলে, সে বেরিয়ে চলে গেল। আমরা ব্যাপারটা বুঝতে পারিনি তখন। তারপরে ভিতরে এসে দেখলাম যে না, বডিটা এই মাত্র মরে যাওয়া, মানে মারা গেছে এরকম নয়, এটা 2 দিন আগে মারা গেছে। এরা খবর দিয়েছে যে বাইকে যাচ্ছিল শ্বশুরবাড়ি, অ্যাক্সিডেন্ট করেছে। কিন্তু পরে এসে দেখতে পাচ্ছি যে পাড়া প্রতিবেশীরা সবাই বলছে বিকট দুর্গন্ধ, মার্ডার করে দিয়েছে। 3-4টে নাকি এর আগেও বিয়ে করেছিল। পাড়ার অর্ধেক লোক জানেই না যে ওটা ওর বউ, যে ওটা আত্মীয় পরিজন বা কাজের মেয়ে এরকম বলে এনে রাখতো। দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি, আমার বোন ন্যায্য বিচার পায়, এটা আপনারা করবেন। ওদের যেন ফাঁসি হয়, এছাড়া ওরা নানা আরও মায়ের গোলগালি করবে। আপনারা দেখবেন আমার বোন যেন ন্যায্য বিচার পায়।
এক চরম রহস্যময় উৎকণ্ঠার মধ্যে দিয়ে শুরু হয়েছিল হুগলির উত্তরপাড়ার মাখলা এলাকার নতুন বছর। 2017 সালের 1 জানুয়ারি যখন গোটা বিশ্বের মানুষ প্রিয়জনদের নতুন বছরের শুভেচ্ছা জানাতে ব্যস্ত, ঠিক সেই সময় মাখলা এলাকার অধিবাসীরা ব্যস্ত হয়ে পড়লেন এক মহিলার মৃত্যু রহস্য উদ্ঘাটনে। মহিলার নাম টুম্পা। স্থানীয় অধিবাসীরা এমনকি সরকার বাড়ির ভাড়াটেরাও মহিলাকে বাড়ির পরিচারিকা বলেই জানতেন। কিন্তু তিনি কিভাবে মারা গেলেন, কেন মারা গেলেন, তার গলায় দড়ির ফাঁসের দাগ স্পষ্ট। খুব স্বাভাবিকভাবেই স্থানীয় মানুষদের ক্ষোভ বেড়েছে। তারা নিজেদের চেষ্টায় টুম্পা দেবীর বাড়ির ঠিকানা জোগাড় করে তার বাড়ির লোকজনদের খবর দিয়েছেন। সঙ্গে সঙ্গে ছুটে এসেছেন তার দিদি এবং জামাইবাবু। আর ঠিক এখান থেকেই শুরু রুদ্ধশ্বাস নাটকের। টুম্পা কোথায়? আমার সোনা বোনটা কোথায়? টুম্পা, আমি ওকে দেখবো। টুম্পা কোথায়? দাঁড়াও দাঁড়াও, আগে নিজে একটু শান্ত হও, তারপরে দেখবে। এসে শান্ত, আমার বোনটা মারা গেছে। আমি শান্ত থাকবো কিভাবে? সবকিছু জেনে শুনে তো ওরা বিয়ে করেছিল, তারপরে কত অত্যাচার করলো, তাতেও শান্ত মিটলো না। ফেললো আমার বোনটাকে। দাঁড়ান, বিয়ে মানে? কে কাকে বিয়ে করেছিল? সোহম আমার শালিকে, মানে ওর বোনকে। কিন্তু কিন্তু এ বাড়িতে যে মারা গেছে সে তো এ বাড়ির কাজের লোক। কাজের লোক? আমার টুম্পার তাহলে কিছু হয়নি, আমার টুম্পা ঠিক আছে। হে ভগবান, তোমার অশেষ দয়া তোমার। তাহলে টুম্পা কোথায়? সে তো মারা গেছে। কি বলছেন আপনারা? দাঁড়াও, ব্যাপারটা আমাকে একটু বুঝতে দাও। আচ্ছা, আপনার ঠিক করে বললেন তো যে কে মারা গেছে? এই বাড়িতে একটা মেয়ে থাকে, নাম তার টুম্পা। ওদের এই ভাড়াটে বলছে ও নাকি কাজের লোক, কিন্তু আমরা তো জানি যে ও নাকি ওদের আত্মীয় ছিল। দিনে দুবার দেখা যেত মেয়েটিকে বাড়ির বাইরে, ওই সকালে বেরোতো আর সন্ধ্যায় ফিরতো। সেই মেয়েটা নাকি মারা গেছে। কিন্তু টুম্পা তো আমার বোনের নাম, সোহমের বউ। তবে কি এবারে কাজের লোকের নাম টুম্পা? সোহমের বউ? কি বলছেন? ও তো কবে মারা গেছে। হ্যাঁ, সে তো প্রথম পক্ষের বউ। না, পরের বউটাও তো মারা গেছে, আর বাচ্চাটা এখন ওর দিদিমার কাছেই থাকে। বাবা আর কতক্ষণে আসবে দিদুন? এসে যাবে এবার। দেড় ঘন্টা তো হয়ে গেল, আর সোহম কখন আসবে বলো তো? ফোনটাও তো হচ্ছে না। আরে ফোনটা তো সুইচ অফ করে রেখে দিয়েছে। আর কত জ্বালাবে কে জানে। মেয়েটা মারা যাওয়ার পর ভাবলাম এই নাতিটাকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবো, তার হলো না। চল আমরা বরং বাড়ি চলে যাই। না, আজ 1 জানুয়ারি। বাচ্চাটার জন্য যদি কিছু কিনে টেনে নিয়ে এসে আমাদের এখানে না পায়, তখন আবার কেস ঠুকে দেবে। আমি বরং একটা কাজ করি, তোমরা ওই কাজলের দোকানে একটু বসো, আমি বাইকটা নিয়ে সোহমদের বাড়ি ঘুরে চলে আসি। অন্তত সোহম যে এখানে আসেনি সেটা ওদেরকে জানিয়ে দিই, আর সোহম যদি ওখানে থাকে তাহলে ওকে বাইকে নিয়ে চলে আসবো। চলো দাদু ভাই, আমরা বরং ওই কাকুর দোকানটায় গিয়ে বসি। এসো। পুলিশের খবরটা হচ্ছে এক্ষুনি চলে আসবে। পুলিশ এসে কি করবে? সেই তো ধরে নিয়ে যাবে, আবার দুদিন বাদে কোর্ট থেকে সব ছাড়িয়ে নিয়ে আসবে। ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তরপাড়ার মাখলায়। উত্তেজিত জনতা সরকার বাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য পুলিশের সঙ্গে নামানো হয় র্যাফ বাহিনী।
আমি স্যার আমি আসুন তো দরকার আছে আসুন দরজা খুলুন দরজা খুলুন পুলিশ দরজা খুলুন পুলিশ এসে গেছে, চলো এবার দরজাটা খুলি, আর কোনো চিন্তা নেই। চল স্যার দেখুন স্যার কি অবস্থা করেছে আমাদের সব এক একটা ক্রিমিনাল স্যার। সেসব আমি দেখছি, আগে বলুন বডি কোথায়? ভিতরে আছে স্যার। শুনুন শুনুন জায়গা শুনুন, চলো বডিটা দেখতে দিন। সত্যি পচে গেছে স্যার। কম করে 2 দিন আগে মেরেছে স্যার। ওই দেখুন গলায় কেমন দাগ। গলায় দড়ি দিয়ে দম বন্ধ করে মেরেছে টুম্পাকে। এটা মানুষ না জানোয়ার। আচ্ছা সত্যি করে বলুন তো উনি মারা গেলেন কিভাবে? আমরা কিছু জানি না, আমরা ওর ঘরে যাই না। না গেলে বডিটা দেখলেন কি করে? বডিটা নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সও তো ডেকেছিলেন। পচা গন্ধ বেরোচ্ছিল, তাই গেছিলাম। গিয়ে দেখলাম ও ওইভাবে পড়ে আছে, ভাবলাম ওর শরীরটা খুব খারাপ, টয়লেটের গন্ধ বেরোচ্ছে। মিথ্যা কথা। আপনি চুপ করুন। আচ্ছা আপনার ছেলেরা কোথায়? আমার ছেলেরা বাড়ি নেই, কবে থেকে? এই 3-4 দিন। আবার মিথ্যা কথা। এই তো আমি কাল রাত্রে আপনার বড় ছেলেকে বাড়ি থেকে বেরোতে দেখেছি। আর ছোট ছেলে তো একটু আগেও ছিল, গোলমাল থেকে পালিয়েছে। ও কি করেছে যে ও পালাবে? ও কাজে গেছে। আর টুম্পা দেবীর স্বামী তিনি কোথায় গেছেন? আমি জানি না। স্যার আমি এদের নামে লিখিত অভিযোগ দায়ের করব। এটা খুনের মামলা স্যার। আপনি সেটা করছেন কেন? বডি নিয়ে যান, পোস্টমর্টম করুন, যা বলার আমরা কোর্টে গিয়ে বলবো। তার আগে থানায় চলুন। আমি থানায় যাব? হ্যাঁ আপনারা দুজনেই। কি হয়েছে? ওই তো পম্পা বৌদির মামা। পম্পা না টুম্পা? পম্পা পম্পা, সৌমের আগের পক্ষের বউ। আগের পক্ষের বউ? এই এই আসুন তো আপনি। এই ওনাকে আসতে দাও। আসুন আসুন আসুন। কি ব্যাপার স্যার, কি হয়েছে? দাদা আপনার ভাগ্নিটাকেও মেরেছে, এবার এই পরের বউটাকেও মারলো। সোহম আবার বিয়ে করেছিল নাকি? সে কি আপনি জানেন না? না তো, বাচ্চা নিয়ে তো কেস চলছে। এর মধ্যে আরেকজনকে বিয়ে করে মারাও হয়ে গেল। আপনি আবার কি ধান্দা এখানে এসেছেন? যান এখান থেকে। আমি এখানে কোনো ধান্দায় আসিনি, আর আপনাকে হ্যাপি নিউ ইয়ার জানাতেও আসিনি। আপনার বড় ছেলে তার নাতিকে দেখবার জন্য আমাদেরকে 1.5 ঘন্টা ধরে বসিয়ে রেখেছে। আর বাড়ি চলে গেলে তো আবার কেস ঠুকে দেবেন। তাই আপনার গুণধর ছেলেকে খুঁজতে এসেছি। সে কোথায়? কোথায় আবার পালিয়েছে? স্যার এই দাদাকে জিজ্ঞাসা করুন, এই সরকার বাড়ির অনেক গুণের কথাই দাদা জানে। না না, সোমনাথ একটা ডেঞ্জারাস ছেলে। মানে আমরা, ও অ্যাকচুয়ালি পাড়াতে কারোর সঙ্গে সেইভাবে মেশে না। ওই সোমনাথ একটা বিয়ে করার পর ফার্স্ট বউটাকে তাড়িয়ে দেয়, এরপরে সেকেন্ড আর একটা বিয়ে করে। বিয়ে করার পর সেইটে হঠাৎ গ্যাস থেকে পুড়ে গেছে এইসব বলে। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, যেটাকে দেখে আমাদের এমনি সাধারণ বুদ্ধিতেই বলে যে ওটা কোনো মানে ইনস্ট্যান্ট মারা গেছে, বা হঠাৎ ঘুম থেকে উঠে দেখছে গলায় দড়ি দিয়ে ঝুলছে। আমাদের আশঙ্কা ওটা কিন্তু ওকে মেরে দেওয়া হয়েছে 2 দিন আগেই। এবার বলুন তো সোহম সরকারের সাথে প্রথম কার বিয়ে হয়েছিল? স্যার আমার ভাগ্নি পম্পার। অবশ্য তার আগে সোহম আরও একটা বিয়ে করেছিল, আমরা কিন্তু সেটা জানতে পারিনি। পরে জেনেছি যে পণের জন্য সোহম আর তার বাড়ির লোকজন এত মারধর করেছিল যে বউটা বাড়ি থেকে পালিয়েছিল। স্যার আপনার ভাগ্নির সাথে সোহমের বিয়ে হলো কিভাবে? লাভ ম্যারেজ? না স্যার, আমার দিদি উত্তরপাড়াতেই থাকে, মাখলাতে। মধ্যবিত্ত পরিবার, জামাইবাবু রেলে চাকরি করত, কিন্তু ওদের পরিবারে সমস্যার শেষ ছিল না স্যার। দিদির 2 মেয়ে, পাপিয়া বড় আর এই পম্পা ছোট। পাপিয়া স্যার ক্যান্সারের পেশেন্ট, ওর জন্য জামাইবাবুর প্রচুর খরচা হতো। তারপর ছোট মেয়ের বিয়ের চিন্তা, এত টেনশন নিয়ে জামাইবাবুর 2বার স্ট্রোক হয়ে যায়। আপনি একটু সংক্ষেপে বলুন বিয়েটা হয়েছিল কিভাবে? হ্যাঁ স্যার, ওই সোহম তখন ইনসুলেটরের কাজ ছাড়াও ট্রাভেল কোম্পানির বাস নিয়ে ট্যুর প্রোগ্রাম করতো। ওই এক কাস্টমারের মাধ্যমে আমার জামাইবাবুর কাছে পম্পাকে বিয়ের প্রস্তাবটা দেয়। অবশ্য জামাইবাবু প্রথমে এই বিয়েতে রাজি হননি। কেন?
কারণ আরে যাও না দেখো, কাজকর্ম যাই করুক ছেলেরা কিন্তু মদের নেশা আছে। মদ খায়? কিন্তু আজকাল তো বেশিরভাগ ছেলেই মদ খায়। দেখো, মদ খাওয়ার মাতলামো করা এক জিনিস নয়। ছেলেটা কোনো মদের পিপি, মদ খেয়ে নানা রকম ঝামেলায় এসে জড়িয়ে পড়ে। না না, এখানে বোনের বিয়ে দেওয়ার কোনো দরকার নেই, তোমরা অন্য ছেলে দেখো। কিন্তু যারাই তোর অসুখের কথা শুনে কেউ তো তোর বোনকে বিয়ে করতে রাজি হয় না। আমরা কি করব বলতো মা? আহ, এসব কি বলছো দিদি? মেয়েটা তো এমনিতেই রোগে ভুগছে। হ্যাঁ ভুগছে। রোগটা শুধু ওর শরীরের না, রোগটা ওর মনেরও। আমরা কিছু বলি আর না বলি, ওকে কিছু বোঝে না, ও সব বোঝে। আমি সব বুঝি মা, আমি তো আর বেশি দিন বাঁচবো না। মরার আগে যদি বোনের বিয়েটা দেখে যেতে পারতাম। তুই চুপ করবি দিদি, তোর মুখে কি কিছুই আটকায় না? তুই মরে গেলে আমি তো বিয়েই করব না। আহ, এসব কথা উঠছে কেন? যেটা নিয়ে কথা হচ্ছে সেটা নিয়ে কথা বল। দেখুন জামাইবাবু, আজকালকার দিনে ওই মদ খাওয়াটা তেমন কোনো বড় অপরাধ নয়। আর বিয়ের আগে অনেকেই মদ খায়, বিয়ের পরে সংসারে মন বসলে মদ খাওয়া ছেড়ে দেয়। আর যদি না ছাড়ে? আচ্ছা, এত রাগারাগির কি আছে? যার বিয়ে তারও তো মদটা নেওয়া দরকার। সে তো বাচ্চা মেয়ে নয়, তার বিবেক বুদ্ধি যথেষ্ট আছে। আগে জেনে নাও ওর কি মত। কি রে, তোর কি মত? তুই ছেলেটাকে বিয়ে করতে রাজি আছিস? চুপ করে আছিস কেন? তোর মামা যে এতগুলো কথা জিজ্ঞেস করছে তার উত্তরটা তো দেবে। আমার কোনো আপত্তি নেই। একবার ভেবে দেখ মা। ভেবেছি বাবা, অনেক ভেবেছি, আর ভাবতে চাই না। তোমরাও আর ভেবো না। আর তাছাড়া শুধু তো এই লোকটাই দিদির রোগের কথা জেনেও আমাকে বিয়ে করতে রাজি হয়েছে বলো? এতদিন ধরে সাজিয়ে গুজিয়ে কত ভালো ভালো পাত্রপক্ষের সামনে আমাকে বসিয়েছো, তারা ঘন্টার পর ঘন্টা আমার ইন্টারভিউ নিয়েছে। তারপর দিদি রোগের কথা শুনে বিয়ে নাকচ করে দিয়েছে। একমাত্র এই ছেলেই তো তা করেনি, এ তাদের থেকে ঢের ভালো। এই অপমান যখন সহ্য করতে পেরেছি, মদের গন্ধটাও না হয় সহ্য করে নেব। তোমরা বিয়ের দিন ঠিক করো বাবা, আমি রাজি। আইনতভাবে আপনারা আজ থেকে স্বামী স্ত্রী হলেন। জয় মাতা। রেজিস্ট্রি কমপ্লিট হলো। কি হলো? এখনো কান্না থামেনি? বাড়ির জন্য মন খারাপ? মা বাবার কথা মনে পড়ছে তো? তবে কার কথা ভেবে কাঁদছো? দিদির কথা। ভেবো না, ভেবে কোনো লাভ নেই। আরে এসব রোগ যাদের হয় তাদের জন্য একটা প্রার্থনাই করা যায়, এরা যেন... কথাটা পছন্দ হলো না তো? তোমার দিদিকেই জিজ্ঞেস করে দেখো, উনি ওই একই কথাই বলবেন। দিদি ভালো হয়ে যাবে, ডাক্তার বলেছে। ডাক্তারেরা এসব সান্ত্বনা দিয়ে থাকে। আমার এসব কথা শুনতে ভালো লাগছে না। আজকের দিনে তুমি যে এসব কথা ভাবছো, এটা তো আমারও ভালো লাগছে না। তুমি এখন বাপের বাড়ির মেয়ে না, তুমি এখন শ্বশুর বাড়ির বৌমা। এই বাড়ির কথা ভাবো, আমার কথা ভাবো। আমি কিভাবে ভালো থাকবো এটা তো তোমাকেই ভাবতে হবে, তাই না? আমি তো ভাববো না বলিনি, কিন্তু আমি কিভাবে ভালো থাকবো সেটাও তো কারো ভাবা উচিত। আরে বাবা, ভাববো তো। আজ থেকে আমি শুধু তোমার কথাই ভাববো। শুধু তুমি আমি যা করতে বলবো তাই করবে। বিয়ের পর 3-4 মাস বেশ ভালোই কেটেছিল। আমরাও নিশ্চিন্ত হয়েছিলাম দিদি জামাইবাবুর অন্তত একটা মেয়ে সুখী হলো। কিন্তু তারপর বড় মেয়ের শারীরিক অবস্থা দিন দিন আরও খারাপ হতে লাগলো। জামাইবাবুর খরচা অনেক বেশি বেড়ে গেল। তার মধ্যেও জামাইবাবু শ্বশুরবাড়িতে ছোট মেয়ের সম্মান রক্ষা করার জন্য কর্তব্যে কোনো ত্রুটি রাখেননি। কিন্তু সরকার বাড়ির লোকজন
এই মামুলি কর্তব্যে সন্তুষ্ট হয়নি। তারা যখন দেখলো যে জামাইবাবুর সব টাকা বড় মেয়ের চিকিৎসার পেছনে খরচ হয়ে যাচ্ছে, তখন তারা পম্পাকে বাবার কাছ থেকে আরও টাকা আনার জন্য প্রচুর চাপ দিতে শুরু করলো। আমার জামাইবাবু সব জানার পর এই দুরবস্থার মধ্যেও সোহমকে যখন পেরেছে 50,000 30,000 টাকা দিয়ে গেছে। এটা পম্পা মানতে পারেনি। তারপরে পম্পার একটা ছেলে হয়, তার জন্মের সব খরচ জামাইবাবু বহন করেন। তারপরেও ওরা পম্পাকে ছাড়েনি। আমার দোষ দিচ্ছ কেন? আমি বুঝতে পেরেছি নাকি? কি বুঝতে পারিস নি? আরে একবার যদি মেয়েটাকে ঘাড়ে চাপিয়ে দেয় তো আর কেউ টাকা দেয়? টাকা পয়সা চাইলেই বেশি করে খোঁজ খবর নিত, তারপর আগের ব্যাপারটা সব ফাঁস হয়ে যেত না? ফাঁস হলে হতো, অত ভয় কি আছে? হ্যাঁ, আমরা তো কাউকে বাড়ি থেকে তাড়িয়ে দিই। কেউ যদি ইচ্ছে করে চলে যায় আমরা কি করব? সেই তো। আরে তবুও আগের ব্যাপার জানাজানি হয়ে গেলে কোনো ভালো মেয়ে আমাকে বিয়ে করতো। আরে তুই বুঝতে পারছিস না, তোর শ্বশুরের টাকার ওপর তার দুই মেয়েরই তো সমান অধিকার। তা তোর শ্বশুর যদি এক মেয়ের রোগের পেছনে সমস্ত টাকা উজাড় করে দেয়, আর এক মেয়ে কি কলা চুষবে? আরে এটা হয় নাকি? এই বুদ্ধি যদি তোর দাদার থাকতো আমার তো চিন্তা করতে হতো না। হ্যাঁ, কথা কথা। আমি হাঁসের পেট কেটে একেবারে ডিম খাই না, বুঝেছো? 10, 20, 50 যা পারি তাই এনেছি। তারপরে ওই ছেলে হওয়ার পর ছেলের খাবার খরচ ওটা ওদের ঘাট ধরে আদায় করেছি। তারপরে বেবি ফুডের পয়সা, ফলের পয়সা সব তোর বাবাই দিয়েছে। এসব বুদ্ধি করে কে আদায় করে দিয়েছে? এই সোহম সরকার। হ্যাঁ ব্যাস, এটাই তোমার বড় ছেলে একেবারে আল্লাদে আটখান। হ্যাঁ, আরে ছাড়ো তো মা, যার একটা কোনো ওই তাগিদ নেই, একটা কোনো অ্যাম্বিশন নেই, তার পকেটে টাকা আসবে কোত্থেকে? হ্যাঁ, আসে কিনা? আজ থেকে আমার নতুন খেল, হ্যালো করি মাখতে। আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি না, আমার বাপের বাড়ি থেকে অনেক করেছে, আর নয় আমার বাপের বাড়ি থেকে আর একটা টাকাও দিতে পারবে না। তোর বাপ দেবে না, আমার বাবা আর কিচ্ছু দিতে পারবে না। তোমাদের লজ্জা করে না? আমাদের কেন লজ্জা করবে? লজ্জা করা উচিত তোমার। আমার আরেক বৌমাকে দেখো, কাজ করে কেমন সংসারে টাকা আনছে, আর তুমি? ঠিক আছে, আপনাদের সংসারে টাকা চাই তো? আমার ছেলে একটু বড় হোক, আমিও না হয় কাজ করে টাকা আনবো। ছাই আনবি ছাই, তোর সে মুরদ নেই। তোর বাবাকে আজকে গিয়ে বলবি তোর ভাগের টাকা যেন তোকে দিয়ে দেয়। কিসের ভাগ? আমার বাবার টাকায় কোনো ভাগ নেই। আমার আছে, আমার ভাগ আমি আদায় না করে ছাড়বো না। আমি মরে যাবো তবু একটা টাকাও আনতে পারবো না। তবে মর, আজ থেকে তোর খাওয়া দাওয়ার সব বন্ধ। ছেলেকে নিয়ে তাহলে তুই মর। চল চল। মেয়েকে ওই যে খেতে দিত না, ঘরে বন্ধ করে রেখে দিত, ওরা বাদ দিয়ে মেয়েকে চাবি দিয়ে দিত। মেয়ে যদি বেরিয়ে আমাদের বাড়িতে চলে আসে কিংবা অন্য কোথাও যায়, বাসি রুটি, চিনি, তারপরে বাসি ভাত, এই দিয়ে তা প্রতিবাদ করার জন্য মারধর করতে যেত, বলতে এইভাবেই খেতে হবে, তোমার বাবার কাছে টাকা আনতে হয়। কখনো 30,000, কখনো 50,000, কখনো 1 লাখ, কখনো 3 লাখ। আমারও তো মারা যায় বলতে মরে যেতে, মারা গেছে হাসপাতালে ভর্তি, কিন্তু পুড়ে গেছে সর্বাঙ্গ, প্রায় 95% পুড়ে গেছে। কারণ তোর স্বামী, ওর দেওর, শাশুড়ি, শ্বশুর সবাই বাড়ি থাকে, তার মধ্যে একটা মেয়ে 90% পুড়ে যায়, কি 95% পুড়ে যায় কীভাবে? সোমনাথ প্রথম বিয়ে করেছে রঘুনাথপুর কালীচক বলে, ওখানে মেয়েকে বিয়ে করেছিল আমাদের রিলেটিভের মধ্যে, নিজেদের মধ্যে। আবার এই তো একে করেছে, আমরা কেউ জানি না। একই ছেলে দুই বউকে এইভাবে যে মারা হয়েছে, আমার মতে এখানে না মানে নিশ্চয়ই তিনি এমন কিছু ইলিগাল করতেন যেটা তার প্রথম বউ তো পছন্দ করতো না, এবং তার ফ্যামিলিও তো তাকে সাপোর্ট করতো। অ্যান্ড দ্যাটস ওয়াই যে তাকে মানে প্রথম বউকে এইভাবে মারা হয়েছে পুড়িয়ে। তো হয়তো দ্বিতীয় বউ সেটা জেনে যায় কয়েকদিনের মধ্যে, এবং তাকেও হয়তো সেই একইভাবে মেরে ফেলা হয়। আরে ডাক্তারটা কখন আসবে? মানে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো, আমার তো ভাবতে ভালো লাগছে না। আমাকে হাসপাতালে নিও না মা। ঠিক আছে, ডাক্তার আসুক, তারপর আমি দেখছি। তুই কথা বলিস না মা, তোর কষ্ট হবে। মামা বলো। হ্যাঁ, ওকে খবর দিয়েছি, ও এক্ষুনি আসছে। কখন আসবে? আর কত লেগেছে? তুই চুপ কর না, তুই চুপ কর, তোর কষ্ট হবে না, তুই চুপ কর। দিদি, তোর দিদিকে আর কোথায় বাঁচাতে পারলাম? চুপ করো, কিচ্ছু হবে না দিদি, কিচ্ছু হবে না। কি হয়েছে দিদি? মামা, ডাক্তার ডাকুনি? ডেকেছি, ডাক্তারকে ডেকেছি, এক্ষুনি আসছে। ডাক্তার এক্ষুনি এসে যাবে দিদি, আর একটু সহ্য করো, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ডাক্তার ডেকে কোনো লাভ হবে না রে।
আমার জন্য তোদের সবার কপালটা খারাপ হয়ে গেছে। না দিদি, আমরা সবাই ভালো আছি, আমরা সবাই ভালো আছি দিদি। এরম বলিস না, সব ঠিক হয়ে যাবে। তোরা কেউ ভালো নেই, আমি জানি। না দিদি, এরম বলিস না, আমরা সবাই ভালো আছি দিদি। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও দিদি। পাপিয়া, টাকা পয়সা নিয়ে প্রচুর অশান্তি করতো, 9 লাখ টাকা চেয়েছে। এইবারে মেয়ে তো বলছে আমার বাপিকে আমি কি করে বলবো, আমার দিদির এই ক্যান্সারের পিছনে এত খরচা করলো, আমার বাপিকে বললে আমার তো একটা নিজের সম্মান আছে, তো একটু সবুর সব। আমি তো আমার বাপির তো আমি একা, আমার বাপির যা সম্পত্তি, আমার বাপির রেলের যা পয়সা করি পাবে সমস্ত সব আমারই। गुड़िया रे मेरा दिल चुरा के ले जा, टांग टांग दिन डा। আস্তে, ঘুম ভেঙে যাবে তো। সরি আজকে মনটা একটু ভালো তো, তাই একটু গান গাইছি আর কি। এই কি হলো, আমার মনটা কেন ভালো জিজ্ঞাসা করলাম না তো? তোমার মন আবার কবে খারাপ থাকে? সরে বসো। অনেকবার বলেছি আমার মদের গন্ধ একদম সহ্য হয় না। বাবা, এতদিন ধরে সংসার করছো, এখনো মদের গন্ধ সহ্য হয়নি? না। ঠিক আছে, আর মদ খাবো না। আমি না এই কাজটা যদি হয়ে যায় না, হ্যাঁ, তাহলে মায়েরই বলছি আর কোনো দিন মদ খাবো না। কি কাজ? এই তো আমার সময় জিজ্ঞাসা করেছে। শোন, আমি না একটা বিজনেস প্ল্যান করেছি। কিসের বিজনেস? আমি একটা বাস কিনব, লাক্সারি বাস। সেখানে ওই টুরিস্ট পার্টিদের নিয়ে আমার নিজের গাড়িতে করে বাইরে যাব, পুরী, গ্যাংটক, দীঘা, মায়াপুর, তোমাকেও নিয়ে যাবো মাঝে মাঝে। কিন্তু বাস কিনতে তো অনেক টাকা লাগবে। বেশি না, ওই মাত্র 9 লাখ টাকা। 9 লাখ? এত টাকা কোথায় পাবে? কার বাবা? আমার বাবা কি আর বেঁচে আছে? আমাদের তো এখন একটাই বাবা, আর তুমি এখন তার একমাত্র মেয়ে। বাবা, অসম্ভব, আমি আর বলতে পারবো না। এই ধরনের কথা তুমি আমাকে আর বলবে না, কথাটা যেন মনে থাকে। আচ্ছা শোনা, তোমাকে আর বলতে হবে না। আমি তোমার বাবাকে জিজ্ঞাসা করব, মেয়ের দাম 9 লাখ টাকার থেকে বেশি না কম? একটা মেয়ে চলে গেল, এবারে এই মেয়েটাও চলে যাবে। এখন আর কেঁদে কি হবে তোমার? আমি তো ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি হইনি, তোমরাই তো জোর করে মেয়েটাকে ঠেলে পাঠালে। আমি পাঠিয়েছি নাকি পম্পা নিজেই? দিদি, এখন কি ঝগড়া করার সময়? এখন মাথা ঠান্ডা করে ভাবতে হবে মেয়েটাকে কি করে বাঁচানো যায়। আমি বলি কি, ওকে ও বাড়িতে আর রেখো না, ওখানে থাকলেও মরে যাবে। ও বরং বাচ্চাটাকে নিয়ে এ বাড়িতে চলে আসুক, তারপরে ডিভোর্স নিয়ে কি করে খোরপোশ আদায় করতে হয় সেটা আমি দেখব। পারবে না, উল্টে আমাদেরই নাক কান কাটা যাবে। তাছাড়া পম্পা ডিভোর্সে রাজি হবে বলেও মনে হয় না। ডিভোর্সি মেয়েরা কি আর 5টা সধবা মেয়ের মতো মাথা উঁচু করে চলতে পারে? আর তাছাড়া ওই বাচ্চাটা, ওর কি দোষ? ওরও তো মাথায় কলঙ্কের বোঝা উঠবে, সবাই ওর দিকে তাকিয়ে বলবে ওর মা ডিভোর্সি। না না, তা হয় না। তবে আর কি, দিয়ে দাও 9 লাখ টাকা। কিন্তু এখন তো আমি দিতে পারবো না, আমার রিটায়ারমেন্টের এখনো 10 মাস বাকি, তারপরে না হয় আমি দেব। ততদিন কি তোমাদের জামাই বাবাজি ধৈর্য ধরে বসে থাকবে? আমার তো মনে হয় না। দেখো, ততদিনে কোনো অঘটন না ঘটে যায়। স্যার, আমাদের আশঙ্কাই সত্যি হয়েছিল। ওই একদিন সন্ধেবেলা আমার দিদি তার যাকে নিয়ে
পম্পার সঙ্গে দেখা করার জন্য সোহমদের বাড়িতে যায়। সেই দিন ওদের বাড়িতে প্রচণ্ড অশান্তি হয়। তারপর দিদি আর তার যা সোহমদের সব বুঝিয়ে সুঝিয়ে টাকা দেবার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি ফিরে আসার পরেই খবর পায় পম্পা অসুস্থ, ওকে নার্সিংহোমে নিয়ে গেছে। সেটা আমরা নার্সিংহোমে ছুটে গিয়ে দেখি পম্পার শরীরের 95% পুড়ে গেছে। পম্পা আর নেই। My God! পম্পা কোনো জবানবন্দি দিতে না পারায় কেউ গ্রেপ্তার হয়নি স্যার। আর ওদের বাচ্চাটা? ওরা বাচ্চাটাকে রাখতে চেয়েছিল, কিন্তু আমার দিদি রাজি হয়নি। তখন ওরা বাচ্চাটাকে চেয়ে কোর্টে কেস করে, আমরাও কোর্টে লড়লাম। তখন কোর্ট থেকে অর্ডার দিল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাচ্চাটা তার দিদিমার জিম্মাতেই থাকবে, আর সোহম মাসে 2 বার করে বাচ্চাটাকে দেখতে আসবে। আর স্যার সেই মতোই উত্তরপাড়ার একটা জায়গায় সোহম প্রতি মাসে বাচ্চাটাকে 2 বার করে দেখতে আসতো। আজও স্যার আসার কথা ছিল। না, মেয়ে নিজে করেনি। আমার মনে হয় এইখান থেকে এইটুকু নাইকুণ্ডলে ওরা হয় পেট্রোল কিংবা না অ্যাসিড ঢেলে দিয়েছে। পুরো নাইটা মুখ যেমন ছিল, হাত পা সব যেমন খাট ছাড়া একদম পা ঝুলছে, পা পরিষ্কার, আঙুল টাঙুলগুলো। আমি যে তারপরের দিনে ছেলেটাকে আনতে গেছি, একটা পোড়া গন্ধ থাকবে, নিশ্চয়ই পোড়া জামা কাপড় থাকবে, ওসব কিচ্ছু নেই। আচ্ছা, আপনারাও জানতেন না যে সোহম আগে বিয়ে করছে? জানতাম, তবে এই স্ত্রীকে যে পুড়িয়ে মারা হয়েছে স্যার সেটা জানতাম না। আর এটাও জানতাম না যে আপনার ভাগ্নিকে বিয়ে করার আগে সোহম আরেকটা বিয়ে করেছিল। সোহম বলেছিল ওর প্রথম পক্ষের বউ নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওদের একটা ছেলে আছে, ওকে নিয়ে কেস চলছে, এসবও বলেছিল। তারপরেও নিজের বাড়ির মেয়েকে সোমের সাথে বিয়ে দিলেন? কি করব স্যার, আমার বাপের বাড়ির অবস্থা তো ভালো না। ছোটবেলায় বাবা মারা যান, মা অনেক কষ্ট করে আমাদের 3 বোনকে মানুষ করেছেন। আমার দিদির আর আমার বিয়ে দিতে মায়ের সব টাকা পয়সা শেষ হয়ে যায়, আর টুম্পা ও টুকটুক করে কোনো কাজ করে মাকে সাহায্য করত। এছাড়াও একটা সমস্যা ছিল স্যার। কি সমস্যা? আসলে স্যার, আমার বোনের বাচ্চা হওয়ার ব্যাপারে একটু সমস্যা ছিল। সোহমরাও খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিল, সেখানে বাচ্চার কথা লেখা ছিল। আমরা সেটা দেখে সোহমদের সাথে কথা বলেছিলাম। আপনার বোনের অক্ষমতার কথা জানিয়েছিলেন? সব জানিয়েছিলাম স্যার, তাতে ওরা খুশিও হয়েছিল। ওরা নিশ্চিত ছিল যে ওদের বাচ্চাকে ওরা ফিরে পাবেই। ওরা পন্টন কিছু চাইনি। 2015 সালের 15ই ডিসেম্বর একটা মন্দিরে মালা বদল করে ওদের বিয়ে হয়। ওখান থেকেই সোহম আমার বোনকে ওদের বাড়িতে নিয়ে যায়। এসো এসো দাদা, এসো এসো বৌদি, এসো 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 এসো। হ্যাঁ, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিসব নিয়ম কানুন আছে, আমি মাকে ডাকি। এই দাঁড়াও তো, মা ও মা, এই তাড়াতাড়ি এসো, ওরা চলে এসছে। এই তো এই তো, তোরা সব এসে গেছি। ছোট বৌমা, বরণ ডালাটা নিয়ে এসো। না, বরণটা করে ফেলো মা। দেবেন না মা? না না, উলু দিতে হবে না, থাক। যাক বাবা, আজকে বেশ ঘরটা ভরাট ভরাট লাগছে। উফ, একা থাকার যে কি জ্বালা। যাক, এই তোমার ভালো লাগছে তো? ভালো হলেই ভালো। এবার বলো কি বলবো? যা বাবা, খাট দিয়ে ফুল সাজানো না হলেও আজ তো আমাদের ফুলসজ্জা। এই দেখো, আবার লজ্জা পাচ্ছে। এই রাতটা মানুষের জীবনে বারবার আসে না। আমার আসেনি। আমার এসেছিল, কিন্তু সে না আসার মতো। কেন? আমার ওই মেয়েকে পছন্দই ছিল না। তবে তাকে বিয়ে করেছিলেন কেন? ওই যে কথায় বলে না যে উপকারীকে বাগে খায়, সেই মেয়ের দিদির ক্যান্সার। তার বাবা আমার হাতে পায়ে ধরে বলল যে ওই একটা মেয়েকে নিয়ে হিমশিম খাচ্ছি, তুমি আমার ছোট মেয়েটাকে বিয়ে করো বাবা। ভাবলাম কাউকে না কাউকে তো বিয়ে করতেই হবে, যদি এই মেয়েটাকে বিয়ে করি তাহলে একটা ফ্যামিলি বাঁচে। কতদিন ঘর করেছিলেন? কতদিন? আর ওই বছর 2 হবে। আচ্ছা, কিভাবে মারা গেলেন? উফ, তুমি কি আর তার কথা শুনে রাত কাটাবে নাকি? আর না না না, জানতে ইচ্ছে করছিল।
একবার বলুন, আর জিজ্ঞেস করবো না। আরে এই তো কথায় কথায় বাপের বাড়ি যেত, রাত ভেদ করে বাড়ি ফিরত, তারপরে একদিন ওই রাস্তা পেরোতে গিয়ে রয়ের তলায় চলে যে ব্যাস। ইস, বাচ্চাটা সঙ্গে ছিল? আরে বাচ্চা কি তার গায়ে থাকতো নাকি? বাচ্চা সবসময় মায়ের গায়ে থাকতো। এখন কোথায় থাকে? কোথায় আবার? মেয়ে বেঁচে থাকতে নাতির মুখে দুটো বিস্কুটও তুলে দেয়নি, মেয়ে মরে যেতেই নাতিকে নিয়ে চলে গেছে। আপনি দিলেন কেন? আমি দিয়েছি নাকি? সে কোর্টে গিয়ে আমার নামে মামলা ঠুকে দিয়েছিল। জজ সাহেব আপাতত বলেছে যে নাতিটা দিদার গায়ে থাকবে, আমি যখন দেখতে চাইবো তখন তাকে দেখতে দিতে হবে। ওকে একদিন নিয়ে আসবেন, আমি দেখবো। আরে একদিন কেন, বরাবরের জন্য নিয়ে আসবো ওকে। আমিও ছাড়বার পাত্র নই। এই তো ওই কোর্টে আর কদিন পর রায় বেরোবে, বুঝতে পারলে? তখন আমি আমার ছেলেকে ঘরে নিয়ে আসবো। তুমি তুমি আমার ছেলেকে মানুষ করবে তো? করব। ওকে তোমার ছেলে বলেই ভেবো। ভাববো কেন, ও তো আমারই ছেলে। আমি তো আর জানি জানি জানি, আমি তো সেই জন্যই তোমাকে বিয়ে করেছি, কারণ আমি চাই না যে আমার ছেলের ভালোবাসা ভাগ হয়ে যাক। তুমি শুধু আমার ছেলেকে একটু ভালোবেসো, আমি তোমাকে সব দেবো, সব। আমার কিচ্ছু চাই না। কিচ্ছু না? কোনো স্বাদ নেই তোমার? একটা স্বাদ আছে। কি? আপনার ভাইয়ের বউ যেমন পড়াশুনো শিখে চাকরি করছে, আমারও ইচ্ছে করে পড়াশুনো শিখে চাকরি করি, কিন্তু আমার তো আর অত বিদ্যে নেই। আমি হাতের কাজ শেখার পড়াশুনো করতে চাই। আমাকে ITI-তে ভর্তি করে দেবেন? ঠিক আছে, দেবো। আর কিছু চাই? আর কিছু চাই না। কিচ্ছু না? জানি না। তোমাকে জানতেও হবে না, আর চাইতেও হবে না। আমি তোমাকে সব দেবো, সব। টুম্পার মুখে এসব গল্প শুনে ভেবেছিলাম মেয়েটা সুখী হবে, কিন্তু কিছুদিন পরে আমাদের সেই ধারণা ভুল হলো। আমার দিদি দূরে থাকে, আমি কাছাকাছি থাকি। বোনের বিয়ে হয়ে যাবার পর থেকে মায়ের কাছে মাঝে মাঝেই যেতাম। মায়ের শরীরটাও তো ভালো ছিল না। একদিন সকালে মায়ের কাছে গিয়ে রান্না বান্না করে বাড়ি ফিরব, এমন সময় টুম্পা এসে হাজির। মা, বাসনগুলো সব মেজে দিয়েছি, তুমি আবার যেন স্টোভ চালিয়ে নিজে থেকে রান্না করতে যেও না, ঠিক আছে? সন্ধ্যের পরে এসে আমি করে দেবো। এখন তুমি ওঠো, দরজাটা একটু বন্ধ করে দাও। চলো, আস্তে আস্তে আস্তে। দেখ কে এসেছে, দেখ। কি রে তুই? জামাই এসেছে নাকি? না। তাহলে তুই কার সঙ্গে এলি? একা এসেছি। একা? কিছু হয়েছে নাকি? না। কি রে, সোহমের সাথে ঝগড়া করেছিস? না। তবে জায়ের সঙ্গে? কারোর সঙ্গে না। তবে কাঁদছিস কেন বোন? ভুল করেছি দিদি, ওদেরকে বিশ্বাস করে ভুল করেছি। কিসের ভুল? ছোট লোকের মেয়ে বলে এরকম কথা বলে। যেমন মা তার তেমনি মেয়ে। মা, এখানে আপনার সঙ্গে আমার কথা হচ্ছে, আপনি আমায় যা খুশি বলুন। এখানে আমার মাকে কেন ধরে টানছেন? টানবো না? এমন ঠান্ডাবাজ মেয়ে আমি জীবনে খুব কম দেখেছি। কেমন ভুলিয়ে ভালিয়ে নিজের খুতওয়ালা মেয়েটাকে আমার ছেলের ঘাড়ে চাপিয়ে দিল। চাপিয়ে দিয়েছে? এত বড় মিথ্যে কথা আপনি বলতে পারলেন? এর আগে মা আপনাদের সব কিছু জানিয়েছেন, আর আপনার ছেলেও তো বলেছিল। যখন বলেছিল তখন বলেছিল, তখন তো আরও জানতো না। আপনারাও তো আমার পরিচয়টা সবার কাছে গোপন রেখেছেন, কারোর কাছে আমার পরিচয় দেননি। ও, তাতেই তোমার গায়ে জ্বালা ধরছে, বেশ বুঝতে পারছি। সেটাই তো স্বাভাবিক মা। বাড়ির বউকে আপনারা কারোর কাছে কাজের লোক হিসেবে, আবার কারোর কাছে দূর সম্পর্কের আত্মীয় হিসেবে পরিচয় দিচ্ছেন কেন? খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে ছেলেকে দিয়ে ছেলের বউয়ের পরিচয় গোপন রাখার কারণটা কি? আরে সেটা যদি বুঝতে পারতে তাহলে তাই প্রশ্নটাই করতে না। আমি না হয় মূর্খ, আপনি তো পড়াশোনা জানা, আপনি আমায় বুঝিয়ে দিন। শোনো, আমার ছেলে আমার নাতিকে কাছে পাওয়ার জন্য কেস লড়ছিল,
কেস লড়তে লড়তে যদি জানাজানি হয়ে যায় আমার ছেলে আবার বিয়ে করেছে, তাহলে কোর্ট তাকে বাচ্চা দেবে ভেবেছো? কেন? আপনার ছেলেই তো বলেছিল সেই বাচ্চাটাকে পাবে, আর সেই বাচ্চাটাকে আমাকে মানুষ করতে বলেছিল। সেগুড়ে বালি, যা বউগিরি দেখাচ্ছ তাতে আমার ছেলে কোনোদিনই আর তার ওই বাচ্চাকে কাছে পাবে না। আপনারা এসব কি বলছেন মা? বউগিরি দেখানো মানে? আপনিও তো কারোর বউ। আপনাকে যদি আপনার শ্বশুরবাড়ির লোকেরা বউ বলে স্বীকৃতি না দিত, তারা যদি আপনাকে বাড়ির কাজের লোক হিসেবে পরিচয় দিত, আপনি মেনে নিতেন? আমি আমার ছেলেকে বিয়ে দিয়েছিলাম যাতে সে এসে তার ছেলেকে দেখে, কিন্তু সেটা যদি নাই হয় তাহলে আমার ছেলের বিয়ে দিয়ে কি লাভ হলো? ডিফেক্টিভ মাল। সেটা তো আমার দোষ না। আপনারা যদি মামলায় হেরে যান, আপনার ছেলে যদি আপনার নাতিকে তার কাছে আর কখনো না পায়, আমাকে কি আপনারা কখনো বাড়ির বউ বলে মেনে নেবেন না? না, মানবো না। শুধু আমরা কেন, আমার ছেলেও তোমাকে স্ত্রী বলে মানবে না। বিশ্বাস না হয় জিজ্ঞেস করো তোমার স্বামীকে। ঠিক আছে, জিজ্ঞেস করব। শোনো, আমার মন মেজাজ ভালো নেই। এসব ন্যাকা কান্না কাঁদতে হলে না তোমার বাপের বাড়ি গিয়ে কাঁদবে, আমার সামনে না। তার মানে তুমি ওদের দলে? আমি কারো দলে ফলে না। আমার জীবনটা শেষ করে দিয়েছো। কেন? কি হয়েছে তোমার? তোমরা সবাই মিলে আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছো? আমি কি করেছি তোমাদের? কিচ্ছু করতে পারোনি, আর কোনোদিন পারবেও না। বলো কি করতে হবে? কি করলে তোমরা সবাই আমাকে বাড়ির বউয়ের স্বীকৃতিটুকু দেবে? বলো আমাকে, বলো। আমি সব পারবো। কোনোদিন পারবে না, সেই ক্ষমতা নেই তোমার। কোন ক্ষমতা নেই? মা হওয়ার ক্ষমতা, আমাকে একটা সন্তান দেওয়ার ক্ষমতা আছে তোমার। ডিফেক্টিভ। তুমি তো আমার কাছে সন্তান চাওনি। চেয়েছিলে তোমার সন্তানকে যাতে আমি মানুষ করি, আর আমি করবো। তুমি ছেলেকে আমার কাছে এনে দাও। কোত্থেকে আনবো? কোর্ট অর্ডার দিয়েছি, মাসে একদিন আমি আমার ছেলেকে দেখতে পাবো। মাত্র একবার? ও ছেলে কোনোদিন আমার হবে না। সারা জীবন আমাকে নিঃসন্তান হয়ে থাকতে হবে। আমি আর কোনোদিন বাবা ডাক শুনতে পাবো না। কি ভুল করেছি। ভুল? কি ভুল? ভুল না, তোমাকে বিয়ে না করে আমি যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করতাম, সে তো আমাকে সন্তানের মুখ দেখাতে পারতো নাকি? এসব কি বলছো তুমি? তুমি আমার জীবনটা শেষ করে দিলে। দেখো, তোমার সন্তানকে তুমি কাছে পাবে না, সেটা সত্যি দুঃখের, কিন্তু এতে আমার কি দোষ বলো? না না, তোমার কোনো দোষ নেই, সব দোষ হয়েছে আমার। এখন যাও এখান থেকে। তোমার মুখ দেখতে আমার ঘেন্না করছে। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মা, মা, শোনো, শোনো। 5 ভরি মতো সোনা দিয়েছিলাম, দান সামগ্রী যা দেওয়া হয়েছিল, আসবাবপত্র কিছু দেওয়া হয়েছিল, আলমারি টালমারি দেওয়া হয়েছিল। সেই সময় নগদ টাকা ডিমান্ড ছিল না। পরে বোনের ওপর চাপ দেওয়া হয় টাকা পয়সা নিয়ে আসার জন্য, 5 লক্ষ টাকা। ড্রিঙ্ক করতো, অত্যাচার করতো, মারধর করতো, টাকা পয়সা আনার কথা বলতো। জিজ্ঞাসাবাদ তো করেছি, ওরা কি স্বীকার করে? ওরা কেউ স্বীকার করেনি। এটা 3 নম্বর। একটা পালিয়েছে, একটা আগুন দিয়ে পড়ে ওরাই মেরেছে, আর এটাকে বালিশ চাপা দিয়ে মনে মেরেছে। শোন বোন, সংসারে থাকতে গেলে এ ধরনের কিছু কথা শুনতে হয়, এসব মেনেই চলতে হয় রে। না মেজদি, ওরা সব জেনে বিয়ে করে নিয়ে গিয়ে ওরা যদি আমার সন্তান জন্ম না দেওয়ার খোটা আমায় দেয়, সেটা আমি মেনে নিতে পারবো, কিন্তু ওরা আমাকে বাড়ির বউ হিসেবে স্বীকৃতি দেবে না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। সব জেনে বুঝে দেখে শুনে বিয়ে করেও এইসব কথা বলছে। বিশ্বাস করো মা, বিশ্বাস করো, ওরা যদি আমায় রাস্তায় টেনে নিয়ে গিয়ে 7 জনের জুতো খাওয়াতো, তাও বোধহয় আমার এত অপমান বোধ হতো না মা। আচ্ছা ঠিক আছে, শোন বোন, আমি বরঞ্চ তোর জামাইবাবুকে নিয়ে সৌমের সঙ্গে কথা বলতে যাব। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, দেখিস সব ঠিক হয়ে যাবে, থাকিস না। আপনারা গিয়েছিলেন?
গিয়েছিলাম, কিন্তু সোহম অভিযোগটা মানতে অস্বীকার করেছে। সে নাকি এমন কিছুই বলেনি। তবে এর পরিণামটা খুব খারাপ হলো স্যার। ওর উপরে মানসিক অত্যাচারটা আরো বেড়ে গেছিল। তবে ও আমাদের আর কিছু বলতো না। আইটিআই থেকে ফেরার পথে মাঝে মাঝে ও মায়ের সঙ্গে দেখা করতে আসতো। আমরা ওকে জিজ্ঞেস করাতে ও বলতো আমি ভালো আছি, ওরা আর আমার উপর কোনো অত্যাচার করে না। কিন্তু কিন্তু ওর মুখ দেখে বোঝা যেত ও ভালো নেই স্যার, ও ভালো নেই। এই ঘটনায় ওই বাড়ির সবাই জড়িত স্যার, সবাই জড়িত। হ্যাঁ স্যার, আমার মনে হয় আমার ভাগ্নি আর ওনার বোনকে সোহমই খুন করেছে। কিন্তু আমাদের তো প্রমাণ চাই। যে করেই হোক আপনারা বের করুন স্যার। সোমকে ধরে দু একটা দিলে সব কিছু বেরিয়ে যাবে। দেখুন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি, প্রয়োজন হলে আমি আপনাদের আবার ডাকবো। হ্যাঁ স্যার, কোনো অসুবিধা নেই, আমার ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, আপনি যখন ডাকবেন তখনই আসবো। স্যার এবার ডেড বডিটা নেব স্যার, সৎকারের তো একটা ব্যবস্থা করতে হবে। দাস, তুমি ওনাদের একটু মর্গে নিয়ে যাবো। আমি আপনার সঙ্গে গেলে কোনো অসুবিধা আছে? না না, আসুন না। চলুন, চলি স্যার, আসুন আপনি। আশ্চর্য, বাড়িতে একজন মহিলা আইনজীবী থাকা সত্ত্বেও তিনজন গৃহবধূর উপর এমন অত্যাচার কেন হলো সেটা তো দেখতে হচ্ছে। আমরা চাইছি যে ওদের আর ঢুকতে দেবই না আমরা, এবং দুটো ছেলের যেন ফাঁসি হয়। কেন এরমভাবে একটার পর একটা বিয়ে করবে, মেয়েগুলোকে মারবে। আমরা মেয়ে হয়ে তো এটা সহ্য করব না। আমরা চাইছি দোষীর শাস্তি হোক। চারজন যে রয়েছেন ওনাদের ফাঁসি হলে আমাদের খুব ভালো হয়। বারবার এইভাবে মেয়েগুলোকে মায়ের কোল খালি করে নিয়ে আসছে, নিয়ে এসে মেরে ফেলছে, এদের শাস্তি হওয়া উচিত, একদম যাবজ্জীবন ফাঁসি, সব কিছু হওয়া উচিত এদের। আমি কারোর উপর অত্যাচার করিনি। হ্যাঁ, যদি সেটা ধরেও নেওয়া যায়। এরপরেই সক্রিয় হয়ে ওঠে পুলিশ। তারা টুম্পা দেবীর স্বামী সোহম সরকারকেও গ্রেপ্তার করে। যদিও টুম্পা সরকারের হত্যার রহস্যের জট এখনো খোলেনি। এই ঘটনা আরেকটি সত্যকে আমাদের চোখের সামনে তুলে ধরে। অতিরিক্ত সন্দেহ কখনোই ভালো নয়, কিন্তু ভালো করে না জেনে না বুঝে নিঃসন্দেহে কারোর কথা বিশ্বাস করার পরিণতিও কিন্তু মর্মান্তিক হতে পারে। দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি, আমার বোন ন্যায্য বিচার পায়, এটা আপনারা করবেন। ওদের যেন ফাঁসি হয়, এছাড়া ওরা নাহলে আরো মায়ের কোল খালি করবে। আপনারা দেখবেন আমার বোন যেন ন্যায্য বিচার পায়। টুম্পা দেবীকে সোহম সরকার বিয়ে করতে রাজি হলেও টুম্পা দেবীর পরিবার কিন্তু পাত্র সম্পর্কে কোনো খোঁজ খবর নেয়নি। নিঃসন্দেহে তারা সরকার পরিবারের কথায় বিশ্বাস করেছিলেন। অন্যায় না হলেও এটা একটা মারাত্মক ভুল, যার পরিণামে জীবন দিতে হলো টুম্পা দেবীকে। এমন ভুল সম্পর্কে আপনারা কিন্তু সজাগ থাকবেন। হ্যাঁ, মেয়ের বিয়ে দিন, কিন্তু ভালোভাবে খোঁজ খবর করার পর মেয়ের বোঝা ঘাট থেকে তড়িঘড়ি নামিয়ে দায় মুক্ত হবেন না। খবরের কাগজে সবটা লেখা থাকে না, সেই সবটাই তুলে ধরে পুলিশ ফাইলস। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, দেখতে থাকুন পুলিশ ফাইলস।